This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। গাফিলতি, পদে পদে প্রশ্ন, তিলোত্তমা কাণ্ডে কাঠগড়ায় আরজিকর কর্তৃপক্ষ। মঙ্গলবার হাইকোর্টেও এই প্রশ্নটা উঠল। ওই যে অধ্যক্ষ অভিযোগ করেননি কেন, ঠিক সেই প্রশ্নেই বিস্ফোরক নথি TV9 বাংলার হাতে। তিলোত্তমার মৃত্যুর পর অভিযোগ দায়েরে 5 ঘন্টা দেরি হয়েছে। কেন? ঘটনা জানার পর সকাল 9:45 অভিযোগ জানানো হয়, আর সেই অভিযোগ গ্রহণ করা হয় 2:45 নাগাদ। প্রশ্ন উঠছে কেন, কার পরামর্শে? মঙ্গলবার এই প্রশ্নটা উঠেছিল হাইকোর্টে, আর সেখানেই প্রশ্ন উঠেছিল অধ্যক্ষের ভূমিকা নিয়ে। প্রধান বিচারপতি বলেন, রাস্তায় মৃতদেহ পড়েছিল না, ওই প্রিন্সিপালের উচিত ছিল নিজে অভিযোগ করা, সেটা তিনি করেননি। আর কিছু শুনবো না। অমানবিক, আপনি দায়িত্ব এড়াতে পারেন না। অমানবিক, দায়িত্ব এড়ানোর প্রশ্ন উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে। লাগাতার প্রশ্নের মুখে ছোট্ট উত্তর দিয়েছেন সন্দীপ ঘোষ। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। বলুন কি ব্যাপার? এতগুলো যে অভিযোগ উঠছে হাইকোর্ট, যে এটা এখন প্রেজুডিস ইস্যু, আমি কোনো কথা বলবো না, কোনো কমেন্টস করব না। সাধারণ মানুষের প্রশ্ন, আপনি অধ্যক্ষ, আমি বললাম তো এটা প্রেজুডিস, আমি এখন কোনো কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ। না, একদম সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে কেন সেদিন আপনি অভিযোগ জানালেন না, যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। অভিযোগ জানিয়েছি, এফআইআর করা হয়েছে, কিন্তু হাইকোর্ট তো ডকুমেন্টস আছে আমার কাছে, আমি সাবমিট করে দেবো। এফআইআর হয়েছে, নথিও রয়েছে, তবে বিচারাধীন বিষয় উল্লেখ করে উত্তর দীর্ঘ হয়নি। তবু প্রশ্নটা তো রয়েই গেল। দেখুন, TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ নথি। তিলোত্তমা খুনের পর অভিযোগ দায়েরে 5 ঘন্টা দেরি কেন? যত দিন যাচ্ছে ততই অস্বস্তির ঘেরাটোপে বিদ্ধ হচ্ছে আরজিকর কর্তৃপক্ষ। এবার এফআইআর এর যে আবেদন কপি, সেই আবেদন কপি আরজিকর কর্তৃপক্ষকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। নথি বলছে, সেদিন সকাল 9:45 অভিযোগ জানান তৎকালীন MSVP সঞ্জয় বশিষ্ঠ, কিন্তু অভিযোগ গ্রহণ করা হলো 2:45 নাগাদ, 5 ঘন্টা পর। প্রশ্ন হলো 5 ঘন্টা কেন সময় লাগলো এফআইআর দায়ের করতে? সেই এফআইআর এ কোথাও নিহত চিকিৎসক ছাত্রীর নাম নেই। তাহলে কি কর্তৃপক্ষ তখনই অনুমান করে ফেলেছিলেন যে এক্ষেত্রে নিহতের নাম নেওয়া যাবে না? কোথাও কি মনে হচ্ছে পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? প্লিজ, আমি বলছি আমাকে একটু কাজ করতে দিন, আমার কিছু কাজ আছে, কোনো উদ্দেশ্য নেই, আমি জানিয়েছি, এফআইআর করা আছে, ঠিক আছে? ধন্যবাদ। TV9 বাংলার হাতে অভিযোগের এক্সক্লুসিভ নথি, কিন্তু সেই অভিযোগপত্র যথাযথ বয়ানে লেখা হয়েছিল কি? নথি বলছে, নম করে মাত্র 5 লাইনে অভিযোগপত্র লিখেই দায় সারা হয়েছিল। 5 ঘন্টা পর 5টা লাইন, এবং সেই 5টা লাইনে কোথাও ঘটনার কোনো বিবরণ নেই। এই নথি যাতে প্রকাশ্যে না আসে, সেই সমস্ত ঘটনার যে বিবরণ তারা দেখেছেন, সেই সমস্ত বিষয়গুলো তারা কি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছেন? তাহলে দায় এড়াতেই দায় সারা অভিযোগপত্র। আরজিকর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও। And they had a moral responsibility to file an FIR, to come out before the people of what has happened in an institution of this learning. They have failed. ঘুরে ফিরে প্রশ্নের মুখে অধ্যক্ষ। IM এর সর্বভারতীয় সভাপতিও বললেন, অভিযোগ গ্রহণেই যখন এত দেরি, তারপরেও প্রমাণ অক্ষত ছিল কি? প্রমাণ নষ্টের আশঙ্কাতেই তো CBI তদন্তের নির্দেশ। প্রশ্ন হচ্ছে, তাহলে? সন্দীপ ঘোষ আদালতের নির্দেশে আপাতত লম্বা ছুটিতে রয়েছেন তিনি। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। সেদিন নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফার কথা বলেছিলেন,
অথচ তিলোত্তমার খুনে দায়িত্ব নিয়ে কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছিল কি? আর ক্রাইম সিন ঘিরে রাখা হয়েছিল কি? তাহলে প্রশ্ন হলো যে এতক্ষণ ধরে তারা সেই জায়গায় কর্ডন অফ করলেন না কেন? কেন সেখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যাতে নষ্ট না হয়, যাতে জমায়েত বেশি না হয়, সেই বিষয়টা একেবারে গোড়ায় নিশ্চিত করা হলো না। সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘক্ষণ ধরে মা বাবাকে কেন অন্ধকারে রাখা হলো? অভিযোগ উঠছে তথ্য প্রমাণ নষ্ট নিয়ে। ঠিক সেখানেই আবারও আরজি করে সেমিনার রুমের ঠিক পাশের ঘরেই সংস্কার। ভেঙে চুড়ে এক শেষ। নির্দেশ দিলেন কে? এই যে ভাঙাচোরাটা হলো, এতে যে কোনো প্রমাণ বা তথ্য লোপাট হয়নি, এর দায়িত্ব আপনি কিভাবে? এই যে ভাঙাচোরা করা হবে কি হবে না, ওনারা সেটা এটার আদেশ একমাত্র অন্য ডিপার্টমেন্ট না, একমাত্র প্রিন্সিপাল এবং এমএসভিবি দেয়। এটার এইচওডি কোনো রোলই নেই। ঘুরিয়ে সুপার ও অধ্যক্ষের ঘাড়েই দায় চাপালেন চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান। পদত্যাগ করার পর সেই রায় কি করে বহাল থাকে সেটা আমি কি করে বলবো? সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ভাঙছে। কার অনুমতিতে ভাঙচুরের কাজ করা হলো, সংস্কারের কাজ হলো কার অনুমতিতে? সেই প্রশ্ন জানতে যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা কর্মী রয়েছেন তারা বিভাগীয় প্রধানকে ছেঁকে ধরলেন। যে এফআইআর লঞ্চ করতে এত 5 ঘন্টা সময় লাগছে, অথচ কনস্ট্রাকশনের অর্ডার দিতে তো সময় লাগছে না, ওখানে কাজকর্ম করাতে তো সমস্যা লাগছে না। তাহলে এবং দেখা গেল যে ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশন যেটা করে তার জন্য আমাদেরকে আন্দোলনে চাপ দিতে হলো। তাছাড়া কোথায় কি হবে কোনোই আগাচ্ছিল না। তাহলে আমরা পরিষ্কার মনে করি যে কর্তৃপক্ষ এই জায়গায় কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আদালতের নির্দেশে ছুটিতে যেতে বাধ্য হয়েছেন সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষকে নিয়েই তো অনেক প্রশ্ন, আর উত্তর পেছনে কোনো উদ্দেশ্য আছে গোটা ঘটনা? আমি বলতে পারবো না, নো কমেন্টস। আপনি তো বলছিলেন রাজনৈতিক উদ্দেশ্য। প্রিজুডিস, এটা প্রিজুডিস, আমি কমেন্টস করব না। আপনি কি কতদিনের ছুটিতে এখন? আন্ডার প্রিজুডিস আপনি হাইকোর্টের অর্ডার অনুযায়ী কথা বলুন। ওকে। সন্দীপ ঘোষ আদালতের নির্দেশে আপাতত লম্বা ছুটিতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সন্দীপ ঘোষের নিয়োগ নয়, স্পষ্ট জানিয়েছে হাইকোর্ট। আজও নজরে সেই সন্দীপ ঘোষ। কলকাতার মতো জায়গায় যদি রাজ্যের একটি মেডিকেল কলেজে যদি আমরা একজন মহিলাকে রাত্রিবেলা বেরোতে দেওয়ার মতো সুরক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে মানুষ স্বাধীনতার উপর প্রশ্ন করবে। 3 ঘন্টা তো মিটিং করেছে নবান্ন, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, স্বাস্থ্য ভবন, আপ প্রিন্সিপাল, যে এই যে র্যাকেট চলছে হাসপাতালগুলোতে, ড্রাগ র্যাকেটস, তারপর হচ্ছে সমস্ত সাপ্লাই নিয়ে, কন্ট্রাক্ট নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, চুরি, জোচ্চুরি, দুর্নীতি। আর এই প্রিন্সিপাল তো বিখ্যাত সেই কোভিডের সময় থেকে। হাসপাতালের যিনি প্রধান, তিনি তো অরণ্যদেবের মতো ঘুরে বেড়াচ্ছেন বাউন্সার নিয়ে। তিনি বলেন আমি পদত্যাগ করে দিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম। তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে আরেক জায়গায় গিয়ে অধ্যক্ষের পদ মানে অলঙ্কিত করছেন। এবং তার যা কাণ্ড কাগজে বেরোচ্ছে, তিনি নাকি প্রতিটি টেন্ডারে 20% করে কমিশন নিতেন। এই র্যাকেট যারা চালাচ্ছে তার তো উনি মাথা, আর যারা করেছে তারা হচ্ছে তার অংশীদার। এই জন্য এরা সমস্তটাকে ধামাচাপা দিয়েছিল। নাহলে পুলিশ কমিশনারকে কেন মমতা যেতে বললেন? আর যেতে যেতে বলছে যে খুন হয়েছে, সাইকোলজিক্যাল ব্যাপার। খুন না বলে বলছে আত্মহত্যা হয়েছে। সাক্ষ্য প্রমাণ বিলোপ করার একটা অত্যন্ত পরিকল্পিত চেষ্টা হিসেবে দেখছি, এবং সাক্ষ্য প্রমাণ বিলোপ করা হয়ে গেছে। না হলে মৃতদেহটিকে কেন পোড়ানো হলো এত তাড়াতাড়ি? কিসের তাড়া ছিল? বিগত 3 বছরে আরজিকর মেডিকেল কলেজ এবং তার প্রিন্সিপালকে কেন্দ্র করে একের পর এক যে ধরনের ঘটনা, আলোচনা, সমালোচনা সামনে এসেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল, যেটা সারা ভারতবর্ষে রোল মডেল, কোথাও একটা সেটাতে কালির ছিটে লাগছে। যত কাণ্ড আরজি করে, এই কথাটা না বলে পারছি না। প্রিন্সিপাল সদ্য প্রাক্তন প্রিন্সিপাল হাত ঝেড়ে ফেলতে পারলেই বাঁচেন, কিন্তু প্রশ্ন আছে, এক্ষেত্রে প্রশ্ন আছে, জবাব নেই। এদিকে আরজি করের সেমিনার হল, যেখানে ঘটনা ঘটেছিল বলে অভিযোগ, সেখানে বিতর্ক রয়েছে, ভুরি ভুরি বিতর্ক রয়েছে, এবং পরতে পরতে রহস্য রয়েছে। ওই হলটি কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বিকেল থেকেই তালা বন্ধ থাকার কথা, কিন্তু যা জানা যাচ্ছে সেই তালা খুলে ফেলাটাই একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল, এবং চাবিও হাতের কাছেই থাকতো, যেটা থাকার কথা নয়। হলের কাছাকাছি নার্সিং স্টেশন, অথচ ঘটনার দিন কেউই কি কিছু দেখলেন না, কিচ্ছু কি শুনতে পারলেন না? এটা বিশ্বাসযোগ্য? এটা কিভাবে সম্ভব? এ প্রশ্ন উঠছে।
নার্সিং সুপার তিনি বলেছেন যে চাবি সেটা কিন্তু ডাক্তাররাই ব্যবহার করেন, এটা বক্সের মধ্যে রাখা থাকে, সেটা ডাক্তাররাই নেন। একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে, এটা কিন্তু কেউ নিচ্ছে কি না এই ব্যাপারটা ডক্টরদেরই ঘর তো ওটা, সেই জন্য ওটা নার্সিং স্টাফরা এটা নিয়ে কিন্তু নার্সিং সুপার বক্সে থাকতো সেটা আমি জানি নার্সিং সুপার। এবার নার্সিং সুপার স্যার খাতা মেনটেন করতে কিনা লিখে নিয়ে যেতে হয় না, কিন্তু নিয়ে যান যখন তখন বলে নিয়ে যান যে সিস্টার আপনি চাবিটা নিয়ে যাচ্ছি, ওরা বলে দেন আপনি কিন্তু জায়গার মতো চাবিটা রেখে দেবেন। এইটা তো আমার পক্ষে বলা সম্ভব না। সেমিনার রুমের পাশে দুটো সাইড রুম স্টোর হিসেবে ব্যবহার হতো, ওটা তালা খুলে যেতে হতো, ওরা নার্সিং স্টাফরাই করতেন, কারণ স্টোরটা আমাদের আন্ডারে নার্সিং স্টাফ। হ্যাঁ স্যার করতেই হবে, কারণ স্টোরের জিনিস রাখতে গেলে মানে এইচওডি বলে গেলেন যে সিস্টারের কাছে ইনচার্জ থাকে, মানে ওটা ওখানে বক্সে রাখা থাকে, সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। নরমালি কি নিয়ে যান? রেগুলার ওনারা পড়াশোনা করেন তো ওখানে নিয়ে যান আবার রেখে যান। সেটা আমি বলবো। আমরা যখন কোনো প্রোগ্রাম করি, ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আমাদের কিছু প্রোগ্রাম থাকে, ইনফেকশন কন্ট্রোল নিয়ে প্রোগ্রাম থাকে, তখন আমরা এইচওডির কাছ থেকে পারমিশন নিই যে ওই ঘরটা আমরা আজকের জন্য ব্যবহার করবো, উনি পারমিশন দিলে তখন ওইখানে এরকম কোনো, কিন্তু আমি বলছি এরকম কোনো প্রোগ্রাম যেটা ডেঙ্গি বলছেন বা যাই বলছেন, এরকম কিন্তু প্রোগ্রাম কিন্তু ইদানিং কালের মধ্যে কোনো প্রোগ্রামই হয়নি। যাদের কথা শুনছিলেন এতক্ষণ, কথার পিঠে কথা, বিতর্কের পাহাড়, তারা কে বলুন তো? দুজনেরই কিন্তু হাসপাতালের সঙ্গে গভীর যোগ, একজন নার্সিং সুপার আর একজন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান। একটা বিষয় এই দুজনের মধ্যে কমন, সেটা হলো দায় নিতে কেউই রাজি নন। চাবি খোলা হলো, তারপর সেখানে কারা যাতায়াত করছেন নার্সিং স্টেশন কাছে, কিন্তু নার্সিং স্টেশনের নার্সিং সুপার বলছেন যে স্টেশনে সিস্টাররা সবসময় থাকে না, ওয়ার্ডে যেতে হয়, আর কেউ কিছু শুনতে পাননি। ইনজেকশন দেওয়া, ওষুধ দেওয়া, স্যালাইন চেঞ্জ করা, এটার জন্য এত দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, স্টেশনে বসার সময়টা ওরা কম পায়। নার্সিং স্টেশনটা তো খুব কাছেই, সেমিনার কক্ষ থেকে খুব কাছে, কিন্তু ওই দিকটাতে কোনো ওয়ার্ড নেই, যে কারণে নার্সিং স্টাফকে ওই সেমিনার রুমটা যেদিকে সেই দিকে তো ওয়ার্ড নেই, সেই ডান দিকটাতে ওয়ার্ড নেই, স্বাভাবিকভাবে নার্সিং স্টাফকে ওই দিকটাতে যেতে হয় না, ওরা এই দিকটাতে থাকে যেদিকে ওয়ার্ড আছে। ওনারা কোনো আনইউজুয়াল কিছু দেখেছিলেন, শুনেছিলেন কোনো আওয়াজ আপনাদের? না, কোনো আওয়াজের কথা কিছু কেউ বলেনি। একটু আগেই আপনাদের বলছিলাম না, প্রশ্ন আছে অনেকই কিন্তু উত্তর নেই। বুঝতে পারছেন তো বিষয়টা? আরও আছে, যেমন ধরুন এই যে কথাটা বলা হয়েছিল প্রথমে, মৃতার পরিবারকে যে তিনি আত্মহত্যা করেছেন, এর দায় কে নেবে? বিভাগীয় প্রধান নেবেন? এইচওডি পদে যিনি রয়েছেন পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তো, দায় কে নেবে? এ প্রশ্ন উঠছে। ফোনে ওনারা কথা বলেছেন, ওই অ্যাসিস্ট্যান্ট সুপার, উনি আপনি কথা বলেন? আমি কথা, কারণ ফোনে তো একজন বললেই হলো, জেনে গেল ফোন। তিনি নাকি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সেই সময় যে বাড়ির লোককে ফোন করে উঠতে পারেননি। কিন্তু এ কথা বলে কি হাত ধুয়ে ফেলা যাবে? এতটাই সহজ? বাড়ির লোককে কেন সেটা কি করে বলবো? বাড়ির লোককে কে বলেছে সেটা আমি জানি না। বলাটা অন্যায় হয়েছে? অবশ্যই না জেনে তো বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে বা যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি। অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞেস করুন, অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছে কি বলেনি। এরা তো সব দায়িত্ববান আধিকারিক হাসপাতালের, তাই না? এই যে নার্সিং সুপার কিংবা ধরুন এই বিভাগের প্রধান, এখন সবাই তারা দায় এড়াতে পারলেই বাঁচেন। এত বড় হাসপাতাল, নামডাক বেশ ভালোই, সেখানে এক ডাক্তারকে এভাবে নৃশংসভাবে খুন করে ফেলা হলো, ধর্ষণের অভিযোগ উঠল, ভয়াবহ অত্যাচারের প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু এদের কথা কি, এরা কি বলছেন? কেউ কিচ্ছু দেখেননি, বিস্ময়কর নয়? কেউ কিছু শোনেননি, বিস্ময়কর নয়? তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে? এই জবাবটা অন্তত তারা দেবেন, চেষ্টা করবেন কি আদৌ? আমি এখানে হেড ডিপ হয়েছি কিন্তু মাত্র 8 দিন, মানে আমার দুর্ভাগ্য 8 দিন, আমার দুর্ভাগ্য যে আমি মানে 8 দিনের মাথায় এরকম দুর্ভাগ্য যে একজন আমি পিজিটিকে হারালাম। 1 তারিখে নিয়েছি 4। বোঝা গেল না হয় দায়িত্বে তিনি অল্প কদিন, কিন্তু তা বলে দায়িত্ব এড়ানোর অস্ত্র হতে পারে সেটা? সেমিনার হলের চাবি রহস্য, সেও তো যে কে সেই জায়গায়। চাবি সেদিন কে নিল, কে খুলল, কারা গেল ভেতরে, এসব প্রশ্ন অস্বস্তি বাড়ালেই হাত তুলে নেওয়া সহজ সমাধান। দেখুন, তালা চাবি তো আমি একটা হেড দেবো না, ওটা যে দায়িত্ব সে করেছে। কোনো রেজিস্টার মেইনটেইন করেন নাকি? সেটা নার্সিং, যিনি ব্লক নার্সিং আর কি, সেটা বলতে পারবেন, এটা তো আমার কাজ নয়। নার্সিং স্টাফ কারোর কাছে চোখে পড়েনি? তারা না, ওই দিকটা দিয়ে বললাম যে নার্সিং স্টাফদের ওই দিক দিয়ে যাতায়াতটা হয় না, ওদের তো অন্য রুট আছে যাতায়াতে।
এত বড় এত মারাত্মক অপরাধ, অথচ ঘুণাক্ষরেও কেউ টের পেল না। এত বড় একটা হাসপাতালে সবাই কি চোখ কান বন্ধ করেছিলেন নাকি? সব মিলিয়ে 5 দিন পর যখন সন্দীপ ঘোষ আর এই কলেজের অধ্যক্ষ নেই, তখন কিন্তু সকালে এক এক করে মুখ খুলতে শুরু করেছেন। সেটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন কিন্তু সকালেই মুখ খুলছেন, আর মুখ খুলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এসি যদি চলে আর দরজাটা যদি ক্লোজ করা থাকে তাহলে শব্দ নাও আসতে পারে। আর ওদের যে বাকি যারা ডিউটিতে ছিল তাদেরটা আরেকটু পরে, মানে 10 ফুট 12 ফুট দূরে তাদের ঘর। এবার সেই জন্য ওখানে দরজা বন্ধ থাকলে শব্দ কিন্তু নাও আসতে পারে, যেহেতু এসির একটা চলে। তো 10 ফুট 12 ফুট তো খুব বেশি দূরে না, বলছি তো এসি চলে, দরজা বন্ধ নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। যুক্তির পাহাড় এখন নাকি অজুহাতের? একটা তরতাজা প্রাণ এভাবে চলে গেল, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় এই দায়িত্ব ঝেড়ে ফেলার খেলা? না, মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না বলেই আজ শুধু রাতের কলকাতা নয়, শহরতলি, মফস্বল এবং এ শহরের বাইরে দিকে দিকে রাতের দখল নিতে চলেছেন মেয়েরা। তারা প্রতিবাদে গর্জে উঠবেন আজকে। তারা বিহিত চান, তারা প্রশ্ন তুলেছেন, উত্তর চান। এই মুহূর্তে তারকেশ্বর থেকে আমার সহকর্মী রয়েছেন সনত মাঝি, আমার সঙ্গে কাঁথি থেকে আমার অপর সহকর্মী রয়েছেন কনিষ্ক মাইতি। আমি সনতের কাছে প্রথমে যাব। সনত, তুমি যেখানে রয়েছো তারকেশ্বর, সেখানেও দিকে দিকে আজ রাতের দখলের ডাক, সেখানে আরো গর্জে উঠছেন তারা। সেখানকার কি ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একবার আমাদের দেখাও। কিন্তু রাতের যে রাত দখল যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আর কয়েক ঘন্টা পরেই সেই কর্মসূচি হয়তো শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে তারকেশ্বরে যে ঝড়টা দেখা গেল, তারকেশ্বরে যে প্রতিবাদের যে ঝড় উঠলো, তারকেশ্বরে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে, চিকিৎসক থেকে আরম্ভ করে এবং সাংস্কৃতিক জগতের মানুষকে দেখলাম যে তারা রাস্তায় নেমেছে এবং মোমবাতি মিছিল করে সেখান থেকে বেশ কয়েক কিলোমিটার তারা প্রতিবাদ মিছিল করলো এসে। এবং তারকেশ্বর বাস স্ট্যান্ডে আমি দেখাবো ছবিটা, তারকেশ্বর বাস স্ট্যান্ডে তারা কিন্তু একটা সভা করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে একজন চিকিৎসক আছেন, কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, আপনি তো এতে অংশগ্রহণ করলেন, মানে কি বলবেন? আমি সিএনএমসি কলেজের প্রাক্তন ডক্টর। তো আমি এখন নিট পিজি প্রবেশিকার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো গত 1 বছর আগেও আমাদের অনেক নাইট ডিউটি ছিল, আমাদের উইকে প্রায় 2-3টে করে নাইট দিতে হয় এবং আমরা হসপিটালে সত্যি বলতে সব থেকে বেশি সেফ ফিল করি। আজ অবধি আমার মাথায় কোনোদিন আসেনি যে আমাকে হসপিটালেও নিজেকে দরজায় লক করে রাখতে হবে। কোনোদিন আমি ভাবিনি যে এরকম ঘটনা কিছু হতে পারে, নিজেকে কোনোদিন আনসেফ ফিল করিনি। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, যে আমাদের দিদি 36 আওয়ার ডিউটি করার পরে সে পড়াশোনা এবং রেস্ট নেবার জন্য সেমিনার রুমে গিয়ে তার যে চরমতম আমরা দেখলাম, যে মানে ভাষায় প্রকাশ করা যায় না, এর থেকে নিকৃষ্টতম ঘটনা আমাদের সমাজে আর ঘটতে পারে না। দাবি কি জানাচ্ছে? এটা এই যে দৃষ্টান্ত, এই যে নির্মম অত্যাচার হলো, তার প্রকৃত অপরাধী কই? প্রকৃত অপরাধী এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এবং এই দাবিতেই আজ গর্জে উঠেছে শহর কলকাতাও। কিছুক্ষণ পর সেই ছবি দেখতে পাওয়া যাবে। আমার অপর সহকর্মী কনিষ্ক মাইতি কাঁথিতে রয়েছেন। কাঁথির ছবিটা একবার দেখতে চাইবো কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, কাঁথিতে তুমি যেখানে রয়েছো সেখানে কিভাবে এখনো পর্যন্ত প্রতিরোধ সংগঠিত হয়েছে? দেখো শুভ, সন্ধ্যা থেকেই কার্যত মেয়েরা রাতের দখল নিয়েছে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতেই পাচ্ছ বিভিন্ন গানের যারা সংগঠন আছেন, সমাজকর্মী রয়েছেন, তারা কিন্তু কার্যত কাঁথির রাজপথ দখল নিয়েছেন সন্ধ্যা থেকেই। রাত অনেক বাকি, কারণ এই লড়াইটা মেয়েদের অধিকার রক্ষার লড়াই, সমাজ গড়ে তোলার লড়াই, নারী নিরাপত্তার লড়াই। এই লড়াইটা তারা কিন্তু ওভারকাম করতে চাইছেন এবং তার জন্য উই শ্যাল ওভারকাম তারা এই গান দিয়েই শুরু করেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন এলাকা থেকে চিত্রশিল্পীরা এসছেন, যে এই সমগ্র ঘটনা তারা কিন্তু তাদের ছবির মাধ্যমে যে সামাজিক বঞ্চনা, নারী নিরাপত্তার বিষয়ে নারীরা একদমই, তারা ছবি এঁকে এবং মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং দিকে দিকে আজকে এই প্রতিবাদের ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ কনিষ্ক, অনেক ধন্যবাদ সনদ, আমার 2 সহকর্মীর কাছ থেকে। আজ এই মুহূর্তের কি প্রস্তুতি পর্ব চলছে রাতের কলকাতা দখলের, পাশাপাশি যারা প্রতিবাদ দেখিয়েছেন এখনো পর্যন্ত, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম।
তৃণমূলের যিনি বখতিয়ার খিলজি, সব ইস্যুতেই মুখর হয়ে ওঠেন যিনি, দলের জন্য একটা বর্ম তৈরি করেন, সেই কুণাল ঘোষ বলছেন রাম বামের জমানায় বহু ধর্ষণ এবং খুনের ঘটনার নজির রয়েছে, তারাই এখন আরজি কর কাণ্ডে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। আরেক মুখপাত্র ডক্টর শান্তনু সেন, তিনিও হাত জোড় করে বলছেন যে এটা নিয়ে রাজনীতি করবেন না, কিন্তু তারা বললে কে শুনছে? ঘটনা ঘটলে প্রতিবাদ তো হবেই। আর যেখানে আরজি কর কাণ্ডের মতো একটা বড় ঘটনা ঘটেছে দেশ জুড়ে, যার গভীর অভিঘাত রয়েছে, সোচ্চার তো মানুষজন হবেন, তারা তো প্রতিবাদ করবেন। বাংলার শাসক দল রাজনীতি মনে করলে রাজনীতি, বঙ্গ বিজেপি ওয়ান পয়েন্ট এজেন্ডাই কিন্তু ঠিক করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই স্লোগান থেকে হাতে ধরা পোস্টার, এই একটি দাবিকেই সামনে রেখে এগোচ্ছে বিজেপি। সেম 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 মমতা ব্যানার্জি, দাবি এক, উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের, সাথে পুলিশ দপ্তরের, আর এই দুটো দপ্তরেরই দায়িত্বে মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। বিরোধী দলনেতার কথায় যুক্তি আছে। ঘটনা ঘটেছে এই শহরের এক সরকারি হাসপাতালে। ঘটনা এখনো পর্যন্ত যে একজন ধরা পড়েছেন সেই সঞ্জয় রায় একজন সিভিক হলেও পুলিশের ব্যারাকে তার অবাধ যাতায়াত ছিল। পুলিশ বলুন কিংবা স্বাস্থ্য দপ্তর, দায়িত্ব প্রথম থেকেই নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী। ফলে বিজেপি যে অল আউট অ্যাটাকে নামবে এটা খুব স্বাভাবিক। বিধানসভার মধ্যেই আজ দলের দক্ষিণবঙ্গের বিধায়কদের নিয়ে ধর্নায় বসে পড়েন বিরোধী দলনেতা। বিধানসভা চত্বরে বঙ্গ বিজেপির সেই বিক্ষোভের ছবি দেখছেন আপনারা। বিধানসভা চত্বরে বঙ্গ বিজেপির সেই বিক্ষোভের ছবি দেখলেন। কলেজ স্কোয়ার থেকে বিজেপির ধিক্কার মিছিলও আজ বেরোলো। অন্যদিকে আজ কিছু বাম নেতৃত্ব, তাদের সঙ্গে নাগরিক মঞ্চের মিছিল হয়, সেখানে বিদ্যুৎজনেরাও বাম নেতা নেত্রীদের সঙ্গে পা মেলান। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলের ছবি। পুরোভাগে ছিলেন আজ কমলেশ্বর মুখোপাধ্যায়, ছিলেন পবিত্র সরকার, কবি মন্দাক্রান্তা সেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। তিলোত্তমা ইস্যুতে গর্জে উঠেছে শহর কলকাতা, পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি আসছে। এই মুহূর্তে আপনাদের দেখাবো আসানসোল এবং দিনহাটা থেকে প্রতিবাদের ছবি। মিছিল, সেই মিছিল ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।